হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 12-এর ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রাথমিক ধারণা, এলিমেন্টারি কনসেপ্ট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স বা বাংলায় বললে হয় স্থির তড়িতের প্রাথমিক ধারণা। এলিমেন্টারি কনসেপ্ট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স বাংলায় হচ্ছে স্থির তড়িতের প্রাথমিক ধারণা। স্থির তড়িতের প্রাথমিক ধারণা। এখন বিষয়টা বোঝাই যাচ্ছে, স্থির তড়িৎ, বিষয়টা তড়িৎ আর অ্যাডজেক্টিভ হচ্ছে স্থির। তো আমি একটা একটা করে পুরো বিষয়টাতে আসবো। প্রথমে আমরা বুঝে নেব তড়িৎ কি। তড়িৎকে বলা হয় ইলেকট্রিসিটি। তোমরা অনেক ছোটবেলা থেকেই পড়েছো যে তড়িৎ কি। তোমাদের যদি প্রশ্ন করা হয় তোমরা অবশ্যই উত্তর দেবে তড়িৎ হলো এক প্রকারের শক্তি। তো কারণ কি না, তড়িৎ শক্তি আমরা বিভিন্ন কাজ করতে দেখি। তড়িৎ শক্তিকে আমাদের ব্যবহারিক জীবনে, লাইট জ্বলছে, ফ্যান চলছে, আরো বিভিন্ন রকমের, মানে সকালে ওঠা থেকে শুরু করে রাত্রি শুতে যাওয়া পর্যন্ত, ইভেন শুয়ে আমরা যে ফ্যান চালাচ্ছি, এসি চালাচ্ছি, আমরা ঘুমিয়ে যাচ্ছি, তখনও কিন্তু ইলেকট্রিসিটি কাজ করে যাচ্ছে। ফলে ইলেকট্রিসিটি একটা এনার্জি। তার মানে ইলেকট্রিক্যাল এনার্জিকে অন্যান্য এনার্জিতে আমরা অন্যান্য ফর্ম অফ এনার্জিতে, বিভিন্ন ধরনের এনার্জিতে আমরা কনভার্ট করতে পারি। এখন ইলেকট্রিসিটির যদি ভেতরে আমরা ঢুকি, তাহলে প্রথম যে কথাটা বলতে হয় সেটা হচ্ছে যে ইলেকট্রিসিটি সম্পর্কে বিভিন্ন রকমের মতবাদ, তথ্য ইত্যাদি আছে। তবুও বলা যেতে পারে যে শুরু থেকে বর্তমান সময় পর্যন্ত একটি বিষয়, একটি তত্ত্ব, যেটি ইয়ার আফটার ইয়ার্স, বছরের পর বছর ধরে এই তত্ত্বটা আমাদের ইলেকট্রিক্যাল যে ফেনোমেনা তার ব্যাখ্যা দিতে সক্ষম হয়েছে। তা হলো মডার্ন ইলেকট্রন থিওরি। ইলেকট্রন থিওরি দিয়ে আমরা ব্যাখ্যা দিতে পারি। তোমরা নিশ্চিতভাবেই বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস, জে টমসন, তোমরা হচ্ছে মিলিকান, তোমরা হচ্ছে রাদারফোর্ড, নিলস বোর, এদের নাম তোমরা শুনেছ। একটা পদার্থের যে অ্যাটমিক স্ট্রাকচার, সেই অ্যাটমিক স্ট্রাকচারের মধ্যে তড়িতের অস্তিত্ব রয়েছে। অর্থাৎ একটা অ্যাটমের মধ্যে তার যে সব থেকে ভারী অংশ নিউক্লিয়াস, তার মধ্যে হচ্ছে ধনাত্মক তড়িৎ রয়েছে, তার সঙ্গে একটা নিস্তড়িত কণাও রয়েছে। আর এই নিউক্লিয়াসের চারপাশে বিভিন্ন কক্ষপথে ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা, হালকা কণা, ইলেকট্রনগুলো ঘুরছে। অর্থাৎ বেসিক্যালি আমরা যদি একটা পদার্থের ভেতরে ঢুকি, তার অ্যাটম স্ট্রাকচারে যদি আমরা ঢুকি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে ইলেকট্রিসিটি ইজ আ ইনার্ট প্রপার্টি, একটা পদার্থের সহজাত ধর্ম। এটা ইলেকট্রিসিটিকে কোনোভাবে সৃষ্টি করা যায় না। বিশ্ব সৃষ্টির শুরু থেকেই ইলেকট্রিসিটি কিন্তু ইলেকট্রিসিটির অস্তিত্ব রয়েছে। শুধু আমরা খুঁজে পেয়েছি, পরবর্তীকালে তার তত্ত্ব আমরা তৈরি করতে পেরেছি। তো আমরা এই হিসাবে বলতে পারি যে ইলেকট্রিসিটি হলো একটা ইনার্ট প্রপার্টি অফ দ্য ম্যাটার। এখন লক্ষ্য করলে দেখা যাবে এই যে ইলেকট্রিসিটি কোথায় অস্তিত্ব রয়েছে, ইলেকট্রনের মধ্যে। ইলেকট্রিসিটির অস্তিত্ব রয়েছে প্রোটনের মধ্যে। এগুলোর মধ্যে কি রয়েছে? আসলে এগুলোর মধ্যে রয়েছে চার্জ বা আধান। আমরা বলি ইলেকট্রিসিটি একটা আধান রয়েছে। এই আধানের কিন্তু তুমি চোখে দেখতে পাবে না। এই আধানের কিন্তু স্বাভাবিক অস্তিত্ব কোথায় না, সবসময় আধানকে তুমি দেখবে একটা ম্যাটারের মধ্যে, একটা পদার্থের মধ্যে, ইনার্ট। যেমনটা আমরা বলতে পারি
যে পদার্থের ভর সেও কিন্তু একটা পদার্থের মধ্যে, আমরা ভরকে চোখে দেখি না, আমরা অনেক সময় বলতে পারি কোন একটা বস্তু স্যার এই তো ভর, না ওটা তো পদার্থটা। পদার্থের মধ্যে একটা ইনার্ট প্রপার্টি, একটা ধর্ম রয়েছে, সহজাত ধর্ম। সেই সহজাত ধর্মটার নাম হচ্ছে ভর। যেমন ভর পদার্থের একটা সহজাত ধর্ম, তেমনি ইলেকট্রিক চার্জ এটাও কিন্তু একটা সহজাত ধর্ম। ভরের মধ্যেই ইলেকট্রিক চার্জ কিন্তু বিলং করে, ইলেকট্রিক চার্জটা কিন্তু ভরের মধ্যেই থাকে, ভরের সঙ্গে সংশ্লিষ্ট একটা বিষয়। তবে ভরের সঙ্গে এই ইলেকট্রিক চার্জের একটা পার্থক্য আছে। কি পার্থক্য আছে না, ভর দেখবে আমরা বর্তমান সময়ে যদি আমরা মডার্ন তত্ত্ব নিয়ে আলোচনা করি, আমরা দেখব যে আপেক্ষিকতা তত্ত্ব অনুযায়ী পদার্থের ভর কিন্তু ধ্রুবক নয়। পদার্থের ভর হচ্ছে নির্ভর করে গতিবেগের উপর। গতিবেগ বাড়লে পদার্থের ভর বেড়ে যায়। আর চার্জ কিন্তু গতিবেগের উপর নির্ভর করে না, অর্থাৎ চার্জ একই থাকে। তার মানে পদার্থের ভর এবং আধান দুটোই ইনার্ট প্রপার্টি অফ ম্যাটার, কিন্তু ভর হচ্ছে যে গতিবেগের উপর নির্ভর করে, কিন্তু আধান গতিবেগের উপর নির্ভর করে না। 2, পদার্থের ভর এটা এক প্রকারেরই, অর্থাৎ ভরের প্রকৃতি হচ্ছে একই রকম, সব ভর একই রকম, কিন্তু আধানের প্রকৃতি কিন্তু দুরকম। আধানে প্রকৃতিতে হচ্ছে দুরকম, একটাকে আমরা বলি ধনাত্মক আধান, আরেকটাকে বলি আমরা ঋণাত্মক আধান। তো ধনাত্মক আধান আর ঋণাত্মক আধান, তো স্বাভাবিকভাবেই দেখবে তোমরা ক্লাস 11-এ পড়েছ যে দুটো পদার্থ কণা অর্থাৎ ভরের মধ্যে একটা অ্যাট্রাকটিভ ফোর্স, একটা আকর্ষণ বল কাজ করে, যার নাম গ্র্যাভিটেশনাল ফোর্স, যা নিউটনের গ্র্যাভিটেশনের কনসেপ্ট থেকে আমরা জানতে পেরেছি। অন্যদিকে দুটো আধানের মধ্যেও কিন্তু এই ধরনের একটা ফোর্স কাজ করে, কিন্তু পার্থক্যটা হচ্ছে এই দুটো আধানের মধ্যে দু ধরনের ফোর্সই কাজ করতে পারে, অ্যাট্রাকটিভ ফোর্স অ্যান্ড রিপালসিভ ফোর্স। অর্থাৎ দুটো যদি সমজাতীয় আধান থাকে সাধারণভাবে তাদের মধ্যে হচ্ছে বিকর্ষণ বল কাজ করে, রিপালসিভ ফোর্স কাজ করে। আর যদি পদার্থটা যদি আধানটা হচ্ছে বিপরীত রকম হয়, একটা পজিটিভ একটা নেগেটিভ, তাহলে তাদের মধ্যে হচ্ছে আকর্ষণ বল কাজ করে। তাহলে দেখা যাচ্ছে যে ভর এবং আধান এদের মধ্যে এই একটা পার্থক্য যে ভরের মধ্যে শুধুমাত্র আকর্ষণ বল থাকে দুটো ভরের মধ্যে, কিন্তু দুটো আধানের মধ্যে আকর্ষণ বলও থাকতে পারে, আবার বিকর্ষণ বলও ডেভেলপ করতে পারে। তাই জন্য দেখা যাচ্ছে যে আকর্ষণ বিকর্ষণ, অর্থাৎ তার মানে কি, আকর্ষণ বিকর্ষণ মানে তো দুটোই বল, কিন্তু অভিমুখটা বিপরীত। ফলত একটা বস্তুর ওপর যে ইলেকট্রিক্যাল ফোর্স যেটা কাজ করে, আধানের জন্য যে বল কাজ করে, সেই বল কিন্তু তোমার হচ্ছে যে পরস্পরকে প্রশমিত করে দিতে পারে, অর্থাৎ নেট ফোর্সটা 0 হয়ে যেতে পারে একই দিক থেকে থাকা অবস্থায়। কিন্তু গ্র্যাভিটেশনাল ফোর্স অলওয়েজ পজিটিভ বা অলওয়েজ নেগেটিভ, ফলে মানে একই প্রকারে, তাহলে মানে একইভাবে এই বল যদি কোনো বস্তুর ওপর কাজ করে গ্র্যাভিটেশনাল ফোর্স, তাহলে পরে কিন্তু ওই রকম ধরনের 0 করা যাবে না। 0 করা যাবে না কেন? যাবে, মাঝখানে একটা বস্তু থাকলে দুদিকে দুটো বল যদি আকর্ষণ করে সেটা অন্য কথা, কিন্তু দুটো বস্তুর মধ্যে এই ধরনের বিষয়টা হবে না। এরপরে হচ্ছে যে তোমার আরেকটা বিষয় হচ্ছে যে ভেলোসিটির ওপর নির্ভর। হ্যাঁ, এইবারে মিল কি আছে? মিল যেমন হচ্ছে যে দুটো মানে ভর এবং আধান উভয়ই ইনভার্স স্কয়ার ল, মানে দুটো আধানের মধ্যে যে অ্যাট্রাকটিভ বা রিপালসিভ ফোর্স আর দুটো ভরের মধ্যে যে অ্যাট্রাকটিভ ফোর্স, এটা কিন্তু ইনভার্স স্কয়ার, অর্থাৎ বর্গের সঙ্গে ব্যস্তানুপাতিক। ধরো দুটো ভর m1 m2 দুটো ভর, এরা যদি r দূরত্বে থাকে, তাহলে এদের যে আকর্ষণ বল সেটা হচ্ছে, এদের আকর্ষণ বল যদি f হয় তাহলে f ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কয়ার। আর দুটো আধান যদি থাকে q1 q2, আমরা আধানকে q দিয়ে প্রকাশ করি, r দূরত্বে যদি থাকে তাহলে এটাও হচ্ছে 1/r স্কয়ার। অর্থাৎ দুটোই ব্যস্তানুপাতিক বর্গসূত্র মেনে চলে। এই যে সূত্রটা, এটাকে বলা হয় নিউটনস
গ্র্যাভিটেশনাল ল, আর এটাকে বলা হয় কুলম্বস ল। বিজ্ঞানী কুলম্বের নাম অনুসারে কুলম্বস ল, কিন্তু প্রকৃতিতে এরা একই রকম। তারপরে গ্র্যাভিটেশনাল যে ফোর্স, সেই ফোর্স কিন্তু কোন মাধ্যমে বস্তু দুটো আছে তার উপর নির্ভর করে না, কিন্তু ইলেকট্রিক্যাল যে ফোর্স অর্থাৎ কুলম্বিয়ান ফোর্স, মাধ্যম এই আধান দুটো কোন মাধ্যমে আছে তার উপরে কিন্তু নির্ভর করে। মানে এটা একটা পার্থক্য আর কি। তো এইরকম মিল এবং অমিল। আরেকটা মিল কি আছে? আরেকটা মিল হচ্ছে যে দুটোই অর্থাৎ ভর এবং হচ্ছে আধান, এরা কিন্তু এদের চারপাশে থাকা বস্তুর ওপর বা আধানের ওপর এরা আকর্ষণ বা বিকর্ষণ, যাই হোক, বল কার্যকরী হয়। এই বল কিন্তু নন কন্ট্যাক্ট ফোর্স, অর্থাৎ দুটো বস্তুর মধ্যে যে আকর্ষণ বল কাজ করে সেটাও নন কন্ট্যাক্ট ফোর্স, আবার দুটো আধানের মধ্যে যে বল কাজ করে সেটাও কিন্তু নন কন্ট্যাক্ট ফোর্স। তার মানে নন কন্ট্যাক্ট ফোর্স মানেই হচ্ছে যে এরা ফোর্স ফিল্ড তৈরি করে, অর্থাৎ একটা বস্তু তার চারপাশে হচ্ছে যেমন গ্র্যাভিটেশনাল ফিল্ড তৈরি করে, তেমনি একটা চার্জ তার চারপাশে একটা ইলেকট্রিক্যাল ফোর্স ফিল্ড হচ্ছে তৈরি করে। আর মিলটা কি না, আর মিল খানিকটা মিল হচ্ছে কনজারভেশন ল, অর্থাৎ সংরক্ষণ সূত্র। এই বিশ্বের মোট আধানের পরিমাণ হচ্ছে ধ্রুবক, অর্থাৎ আধানকে সৃষ্টিও করা যায় না, আধানকে ধ্বংসও করা যায় না, মোট আধানের পরিমাণটা ধ্রুবক। ঠিক একইভাবে ভরের ক্ষেত্রেও বলা যেত, কিন্তু এখন সেটার পুরোপুরি বলা যায় না। যতদিন আমরা রিলেটিভিস্টিক মেকানিক্স জানতাম না, তখন আমরা জানতাম যে এই বিশ্বের মোট ভর ধ্রুবক থাকে, কিন্তু রিলেটিভিস্টিক মেকানিক্স আইনস্টাইনের জানার পর আমরা জানলাম যে ভরকে শক্তিতে রূপান্তরিত করা যায়, আবার শক্তিকেও ভরে রূপান্তরিত করা যায়। তাই ভরের পরিমাণ এই বিশ্বে পুরোপুরি ধ্রুবক নয়। বলা যেতে পারে পরবর্তীকালে এটাই হয়েছে যে মোট ভর এবং শক্তির পরিমাণটা হচ্ছে ধ্রুবক। তাহলে আধান সে সম্পূর্ণ হচ্ছে সংরক্ষণ সূত্র মেনে চলে, কিন্তু ভর কিন্তু সেরকম পুরোপুরি এর ওপর মেনে চলে না। এইবার আমরা যে জায়গাটায় আমরা আধান এবং বল সম্পর্কে বললাম, এইবারে আমরা কিছু সাধারণ বিষয় আমরা যেটা শুরু করব। অ্যাকচুয়ালি আমাদের এই যে আলোচনা এলিমেন্টারি কনসেপ্ট অফ ইলেকট্রোস্ট্যাটিক্স, আমরা আলোচনাটা করব ইলেকট্রোস্ট্যাটিক্স। আমরা যদি এই কথাটাকে বিশ্লেষণ করি, লক্ষ্য করে দেখো, ইলেকট্রো মানে তড়িৎ সম্পর্কিত, আর স্ট্যাটিক্স মানে স্থির বিষয়কে বোঝালে স্ট্যাটিক্স ব্যবহার হয়। তার মানে অ্যাকচুয়াল ইলেকট্রোস্ট্যাটিক্স মানে স্থির তড়িৎ। আমরা এই যে ইলেকট্রিসিটি একটা ভাস্ট, একটা বড় বিষয়। ইলেকট্রিসিটিকে আমরা বেসিক্যালি দুভাবে আলোচনা করি, কারণ এই দুভাবে না আলোচনা করলে দুরকম ভাবে যখন ইলেকট্রিসিটি মানে ইলেকট্রিক্যাল চার্জ যখন থাকে, তখন তাদের মধ্যে যে প্রপার্টিগুলো লক্ষ্য করা যায় সেই প্রপার্টিগুলো কিন্তু তাদের মধ্যে ভিন্নতা আছে। তাই আমরা বলতে পারি, আমি এটা মুছে দিচ্ছি, তাই আমরা বলতে পারি যে ইলেকট্রিসিটিকে আমরা দুভাবে আলোচনা করব। এক ভাগ হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স, আর আরেক ভাগ হচ্ছে ইলেকট্রোডায়নামিক্স। ইলেকট্রোস্ট্যাটিক্স মানে হচ্ছে স্থির তড়িৎ, অর্থাৎ যখন যে আধান সৃষ্টি হয়, এই সৃষ্টি কথাটা আমি ঠিক বলবো না, যখন কোনো আধানের উদ্ভব হয় মানে আধান সবসময়ই আছে পদার্থের মধ্যে, কিন্তু আমরা সেই আধান বুঝতে পারি না, কারণ স্বাভাবিকভাবে একটা পদার্থের মধ্যে যতটা ধনাত্মক আধান থাকে ঠিক ততটাই ঋণাত্মক আধান থাকে। তাহলে আধানের উদ্ভব কাকে বলবো না, কোনো কারণে যদি একটা আধান মানে দুটো আধানের মধ্যে পরিমাণগত পার্থক্য হয়ে যায়, দেখা যাচ্ছে একটা বস্তুর মধ্যে, আমি কথাই বলছি, 10+10 ধনাত্মক আধান আছে 10,
ঋণাত্মক আধান আছে 10, তাহলে একটা প্লাস একটা মাইনাস, তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু 0। কিন্তু ধরো কোনো কারণে ঋণাত্মক আধানের পরিমাণ আমি ওই বস্তুটাতে আরো 5 একক বাড়িয়ে দিলাম, তাহলে কি হলো, একটাতে রইল 10 প্লাস 10 আর একটাতে রইল হয়ে গেল 15, তার মানে কত হলো -5। তার মানে ওই বস্তুটার এই যে -5 এতক্ষণ পর্যন্ত 0 ছিল, +10 -10 এখন হয়ে গেল -5, তার মানে এর মধ্যে আধানের উদ্ভব হলো, আধান কিন্তু সৃষ্টি হলো না। কেন এটা কিভাবে হলো সেটা আমি পরে আলোচনায় আসছি। তাহলে যদি এখানে দেখা যাচ্ছে আমরা যেটা বলছিলাম যে যখন যে আধানের উদ্ভব হয় সেই আধানগুলো যদি স্থির থাকে, অর্থাৎ আধান উৎপত্তি স্থলেই যদি স্থির থাকে, তাহলে তখন যে আলোচনাটা হয় তাকে আমরা বলবো স্থির তড়িৎ বিজ্ঞান, স্থির তড়িৎ বিজ্ঞান বা ইলেকট্রোস্ট্যাটিক্স। আর যখন আধানগুলো সৃষ্টি হয়, সেই আধানগুলো সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে তারা চলমান হয়, তখন আমরা বলবো চলতড়িৎ বিজ্ঞান, ইলেকট্রোডাইনামিক্স বা চলতড়িৎ বিজ্ঞান। তাহলে চলতড়িৎ বিজ্ঞান এবং স্থির তড়িৎ বিজ্ঞান, এটাও তোমাদের সিলেবাসে আছে, পরবর্তী সময় আমরা পড়বো। আর এটাও হচ্ছে সিলেবাসে আছে। আমরা এখন এই বিষয়টার ওপরে আলোকপাত করব, অর্থাৎ স্থির তড়িৎ বিজ্ঞান। তাহলে স্থির তড়িৎ বিজ্ঞান মানে হলো যে যেখানে স্টেশনারি চার্জ অর্থাৎ স্থির আধান সম্পর্কে আলোচনা করা হবে এবং তাদের প্রপার্টি বিষয় অনেক বিষয় আসবে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে, সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক্স। আর যেখানে চলমান আধান নিয়ে আলোচনা করা হবে সেটা হচ্ছে ইলেকট্রোডাইনামিক্স। এর আবার বিভিন্ন রকম ভাগ আছে, সেটা আমরা পরে জানবো। তো আমরা এই ইলেকট্রোস্ট্যাটিক্সের প্রাথমিক ধারণায় ঢুকতে গেলে আমরা কতকগুলো টার্ম, ইলেকট্রোস্ট্যাটিক সম্পর্কিত টার্ম বারংবার আসবে, সেই টার্মগুলো আমরা একটু একটু করে আলোচনা করে নেব। প্রথমে আমি কয়েকটা টার্ম আমি একটা একটা করে লিখি এবং তাদের আলোচনা করি। আমি লিখছি সাম ইম্পর্টেন্ট term related with electrostatics, অর্থাৎ স্থির তড়িৎ সম্পর্কিত কিছু পরিভাষা। টার্ম মানে পরিভাষা। প্রথম যেটা বলবো, এক, চার্জ বা আধান। আমি ইতিমধ্যেই চার্জ সম্পর্কে অনেকগুলো কথা বলে দিয়েছি, যে চার্জ হচ্ছে ইলেকট্রিসিটির মূল কণা। তো এই চার্জ দু রকম হয়, ধনাত্মক চার্জ বা পজিটিভ চার্জ, আর ঋণাত্মক আধান বা নেগেটিভ চার্জ। ধনাত্মক অর্থাৎ সম আধানের মধ্যে বিকর্ষণ বল কাজ করে, বিপরীত আধানের মধ্যে আকর্ষণ বল কাজ করে। আধানকে চোখে দেখা যায় না, আধান সর্বদা একটা ভরের সঙ্গে সংশ্লিষ্ট থাকে এবং আধান হচ্ছে পদার্থের একটি ইনার্ট প্রপার্টি অর্থাৎ সহজাত ধর্ম। আধান গতিবেগের ওপর নির্ভর করে না, আধান সংরক্ষণ সূত্র মেনে চলে, আধান কোয়ান্টাইজেশন সূত্র মেনে চলে, অর্থাৎ আধান হলো কোয়ান্টাইজড। আমি এগুলো আলোচনা করব একটা একটা করে। তাহলে এটা হলো চার্জ। দু নম্বর যে কনসেপ্ট আমরা বলবো, দু নম্বর হচ্ছে, এটা গেল চার্জ, তাহলে চার্জ সম্পর্কে বললাম। দু নম্বর যে টার্ম সেটা হচ্ছে কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। কন্ডাক্টর অ্যান্ড ইনসুলেটর। কন্ডাক্টর মানে পরিবাহী, আর ইনসুলেটর মানে হচ্ছে অন্তরক বা অপরিবাহী। অন্তরক বা অপরিবাহী। তো আমরা ইলেকট্রোস্ট্যাটিক্স বা ইলেকট্রোডাইনামিক্স সবেতেই আমরা এই দুটো, বিশেষ করে এই দুটো, এটা ব্রড ডিভিশন। এরপরে এটাকে আরো ডিভিশন করা যায়, সেগুলো ডিটেলস আমরা আসবো। তো সেটা হচ্ছে কন্ডাক্টর কাকে বলে না, যে পদার্থের মধ্য দিয়ে
ইলেকট্রিক্যাল চার্জ গতিশীল হতে পারে তাকে বলা হয় কন্ডাক্টর, আর যার মধ্য দিয়ে গতিশীল হয় না তাকে বলা হয় নন কন্ডাক্টর বা ইনসুলেটর। এখন এই তোমার যে ইনসুলেটর বা নন কন্ডাক্টর আমরা দেখতে পাই, যেমন ধরো তামা, তামা হচ্ছে একটা কন্ডাক্টর, আবার ধরো এবোনাইট, সে হচ্ছে একটা ইনসুলেটর। তবে এটা একটুখানি বলে রাখা ভালো যে প্রকৃত অর্থে ইনসুলেটর কিন্তু কেউই নয়। আসলে একটা নির্দিষ্ট বিভব পর্যন্ত, তোমরা পরে আলোচনা শুনবে বিভবের, নির্দিষ্ট বিভব পর্যন্ত কোনো একটা নির্দিষ্ট মানে বস্তু বা পদার্থ সে কিন্তু ইনসুলেটরের মতো আচরণ করতে পারে, অর্থাৎ অন্তরকের মতো, অর্থাৎ তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হয় না। কিন্তু আমি যদি ভোল্টেজ বাড়াতে থাকি তাহলে কিন্তু একটা সময়ে সেখানে কিন্তু সে কন্ডাক্টরের মতো আচরণ করে। জাস্ট তার একটা খুব প্রাকৃতিক উদাহরণ তোমরা সবাই বুঝতে পারবে, সেটা হচ্ছে এই যে যখন বজ্রপাত হয়, বজ্রপাত কেন হয় না, মেঘের সঙ্গে পৃথিবীর একটা বিভব পার্থক্য আছে, বিভব পার্থক্য সৃষ্টি হয়। এখন পৃথিবী বিশাল বিভব পার্থক্য। আমরা জানি নর্মালি বায়ু হচ্ছে তড়িতের অপরিবাহী মানে অন্তরক। তাহলে মানে যখন এই ভোল্টেজটা একটা নির্দিষ্ট ধরো 50 লাখ ভোল্ট, মেঘের সঙ্গে পৃথিবীর ভোল্টেজ হয়ে গেল 50 লাখ ভোল্ট, তখন কি হয়, তখন দেখা যায় বায়ু সে কিন্তু অন্তরক থেকে সে পরিবাহী হয়ে উঠেছে। এবং যে ভোল্টেজে কোনো পদার্থ যে ভোল্টেজে অন্তরক থেকে পরিবাহী হয়ে ওঠে তাকে আমরা বলি ব্রেকডাউন ভোল্টেজ। তাকে আমরা বলি ব্রেকডাউন ভোল্টেজ। এর একটা বাংলা আছে ভঞ্জক বিভব, ব্রেকডাউন ভোল্টেজ। অর্থাৎ ব্রেকডাউন ভোল্টেজের ওপরে যদি কোনো পদার্থকে নিয়ে যাওয়া হয় তখন কিন্তু সে আর অন্তরক থাকবে না, তখন কিন্তু সে পরিবাহী হয়ে যাবে। আমরা এগুলো সব ডিটেলস আলোচনা করবো, জাস্ট এগুলো একটু একটু করে বলছি। এরপরে হচ্ছে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। আমরা এটা মুছে দিই, হ্যাঁ মুছে দেবো না, 3 নম্বরে লিখবো ফ্রিকশনাল ইলেকট্রিসিটি। ফ্রিকশনাল ইলেকট্রিসিটি মানে বাংলা করলে হয় ঘর্ষণজাত তড়িৎ। ঘর্ষণজাত তড়িৎ এই বিষয়টা কিন্তু একটা অদ্ভুত বিষয় এবং অত্যন্ত কি বলবো, একটা অত্যন্ত মানে মানে গুরুত্বপূর্ণ বিষয় ইলেকট্রিসিটির যে ইতিহাস। তাতে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে আমরা এই বিষয়টার উল্লেখ পাই। গ্রিক দর্শনে এই ধরনের একটা বিষয়ের আমরা উল্লেখ পাই। যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে গ্রিক দেশে অ্যাম্বার, ধরো অ্যাম্বার বা আঠা, এক ধরনের আঠা, একটা গাছের আঠা, সেখানে ওই গাছের আঠা নিয়ে কোনো একজন ফিলোসফার, তখন তো সবই ফিলোসফি ছিল, কোনো একজন ফিলোসফার, মূলত ওখানে থেলসের নামই শোনা যায়, তো তিনি পরীক্ষা নিরীক্ষা করে দেখেছিলেন যে রেশম বা পশমের কাপড় দিয়ে ওগুলোকে ঘষলে ওর মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা জন্মায়। তো এই বিষয়টাকে জাস্ট উল্লেখ ছিল একটা গ্রন্থে। তো এবং সব থেকে মজার ব্যাপার যে এই যে অ্যাম্বারকে গ্রিক ল্যাঙ্গুয়েজে ইলেকট্রন বলা হয়, ইলেকট্রন বানানো হচ্ছে, তখনকার দিনে যে ইলেকট্রন বানানো ছিল ইলেকট্রন, কে সম্ভবত KTRON এরকম একটা কিছু বানান ছিল ইলেকট্রন। এই ইলেকট্রন কথাটা থেকেই কিন্তু ইলেকট্রিসিটির উদ্ভব। ওই আঠাটাকে ইলেকট্রন বলা হতো। তাহলে দেখো আজকে আমরা যে ইলেকট্রিসিটি নিয়ে কাজ করছি এর ইতিহাস যদি আমরা ভাবি তাহলে যীশু খ্রিস্টের জন্মের 600 বছর আগে কিন্তু আমরা ফিরে যেতে পারি, মানে ততদিনের ইতিহাস। তো যাই হোক, তো এই বিষয়টা পুরো চাপা পড়েছিল। কিন্তু তুমি আরেকজনের আমি নাম করতে পারি, তোমরা সবাই ওনার নাম জানো। তিনি হচ্ছেন একসময় বিখ্যাত, পৃথিবীব্যাপী তার নাম ছিল, তিনি হলেন রানী এলিজাবেথের যিনি মানে হাউস ফিজিশিয়ান, গৃহ চিকিৎসক। তিনি
এই বিষয়টা তার প্রথমে হচ্ছে যে ওনার নাম ছিল গিলবার্ট। তো গিলবার্টের নজরে এই বিষয়টা আছে যে এরকম আঠাকে যদি ওই রেশম বা পশমের কাপড় দিয়ে ঘষা হয় তাহলে ওর মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা জন্মায়। তো অটোমেটিক্যালি অনুসন্ধিত সুমন তিনি পরীক্ষা নিরীক্ষা শুরু করলেন এবং তিনি পরীক্ষা করে যেটা সিদ্ধান্তে উপনীত হলেন সেটা হচ্ছে এই যে শুধুমাত্র এই ধরনের রেশম বা পশমের কাপড় দিয়ে আটাকে ঘষলেই নয়, বিভিন্ন ধরনের পদার্থের মধ্যে যদি আমরা ঘষাঘষি করি তাহলে পরে এই হচ্ছে যে ইলেকট্রিসিটির উদ্ভব হয়। এবং সেই পদার্থটা যদি অপরিবাহী হয় তাহলে সেই ইলেকট্রিসিটিটা ওখানেই রয়ে যায়, আর যদি এটা পরিবাহী পদার্থ হয় তাহলে ইলেকট্রিসিটিটা অন্য জায়গায় চলে যেতে পারে। যেমন তার সব থেকে একটা বড় উদাহরণ হচ্ছে, তোমরা দেখবে ক্লাস 8-এ পড়েছো যে শীতকালে আমরা যদি শ্যাম্পু করা মাথায় চুল শুকনোর পর আমরা যদি চিরুনি দিয়ে মাথা আঁচড়াই, 2-4 বার চিরুনি দিয়ে মাথা আঁচড়ানোর পর দেখবে চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়ানোর সময় পটপট করে আওয়াজ হচ্ছে এবং চিরুনির ওপরে চুলগুলো আটকে যাচ্ছে, চুলগুলো চলে আসছে চিরুনির সঙ্গে। এরকম কয়েকবার ঘষাঘষির পর তুমি যদি কয়েকটা কাগজের টুকরোকে নিয়ে মাটির ওপর রেখে যদি চিরুনিটাকে নিয়ে যাও তাহলে দেখবে চিরুনিটা পটপট পট করে এই কাগজের টুকরোগুলোকে টেনে নিচ্ছে। এবং এটা এত দূরে যেতে হবে না, তুমি তোমার কাছে যে পেনটা রয়েছে সেই পেনটা দিয়ে এই পরীক্ষাটা করতে পারো। তবে বর্ষাকাল তো এখন, এই মুহূর্তে হয়তো পরীক্ষাটা একটু অসুবিধা হবে, তাও হতে পারে। তোমরা একটা কাগজ দিয়ে তোমাদের খাতা থেকে একটা কাগজ ছিঁড়ে নাও, ছিঁড়ে নিয়ে একটা তোমাদের যে ওই যে ইউজ অ্যান্ড থ্রো যে পেনগুলো রয়েছে ওই পেনগুলোকে কাগজ দিয়ে খুব করে ঘষো, মানে এরকম করে ধরে আঙুল দিয়ে ঘষো। ঘষার পর কতকগুলো অন্য কাগজ থেকে কাগজের টুকরো রাখো, রাখার পর ওই পেনটাকে কাছে নিয়ে যাও, দেখো পেনটা ওই কাগজের টুকরোগুলোকে আকর্ষণ করছে। এটা স্থির তড়িতের উদ্ভব হয়েছে। এই যে স্থির তড়িৎ, এই স্থির তড়িৎকে আমরা বলি ঘর্ষণজাত তড়িৎ। এখন আমরা যদি বর্তমান এই যে আমি একটু প্রথমেই শুরু করলাম যে ইলেকট্রন থিওরি, মডার্ন ইলেকট্রন থিওরি, তা দিয়ে যদি আমরা এটা ব্যাখ্যা করার চেষ্টা করি, খুব সহজে এটা ব্যাখ্যা করতে পারি। কারণ দেখো, আমরা জানি যে মাঝখানে নিউক্লিয়াস থাকে কোন একটা পরমাণুর, তো তার চারধারে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এবং ইলেকট্রনগুলো যত দূরে যায় নিউক্লিয়াসের প্রভাব ততই কমতে থাকে। এখন আমি যখন দুটো বস্তুকে ঘর্ষণ করছি, ঘর্ষণ মানে তো একটা বল, মেকানিক্যাল ফোর্স, তাহলে মেকানিক্যাল ফোর্স যখন অ্যাপ্লাই করছি ওই যে বাইরের কক্ষের যে ইলেকট্রনগুলো, সেই ইলেকট্রনগুলোর ওপরেতে, এগুলো খুব আলগা, ইলেকট্রনগুলোর ওপরে ঘষাটা লাগছে, ফলে সেগুলো কিন্তু একটা বস্তু থেকে আরেকটা বস্তুতে স্থানান্তরিত হয়ে যাচ্ছে। তাহলে ঘষার আগে দুটো বস্তুর মধ্যে ইলেকট্রন প্রোটন কিন্তু সমান সমান ছিল। ঘষার পরে দেখা গেল, আমি যদি উদাহরণ হিসাবে ধরি, ধরো চিরুনি দিয়ে চুলটাকে আঁচড়াচ্ছ, চুলের মধ্যে ইলেকট্রন বেশি রয়ে গেল আর চিরুনির মধ্যে ইলেকট্রন কমে গেল, মানে চিরুনির ইলেকট্রন চুলে চলে গেল। তাহলে কি হলো, চিরুনিটার ধনাত্মক আধানের পরিমাণ বেড়ে গেল, কারণ ধনাত্মক আধান তো বেরোয়নি, ওগুলো তো নিউক্লিয়াসে আছে। তাহলে ধনাত্মক আধান যা ছিল তাই হলো, ইলেকট্রন যদি কমে যায় তাহলে ধনাত্মক আধানের পরিমাণ বেড়ে যাবে, তার মানে ওই তোমার চিরুনিটা ধনাত্মক আধানে আহিত হয়ে যাবে, অন্যদিকে চুলটা ঋণাত্মক আধানে আহিত হয়ে যাবে। এবং এখান থেকে আমরা এটাও খুব সহজে বলতে পারি যে ধরো 10টা ইলেকট্রন যদি ট্রান্সফার হয়, তার মানে চিরুনির মধ্যে 10 একক পজিটিভ আধান উৎপন্ন হবে, আর সেই 10টা ইলেকট্রন তো চুলে যাচ্ছে, তাহলে চুলের মধ্যে 10 একক ঋণাত্মক আধান উৎপন্ন হবে। তার মানে আমরা এটাও বলতে পারি যে ঘর্ষণের ফলে সমজাতীয় তড়িৎ হচ্ছে যে সমান পরিমাণ, বিষমজাতীয় তড়িৎ সমান পরিমাণ উৎপন্ন হয়। তো এখন তুমি যেমন চিরুনিটাকে নিয়ে গিয়ে কাগজের টুকরোকে দিচ্ছ, সে যেমন আকর্ষণ করছে, তুমি যদি তোমার ওটা না করে আরো কতগুলো কাগজের টুকরো নিয়ে তুমি যদি মাথার চুলটাকে নিয়ে যাও, তাহলেও দেখবে কিন্তু চুলটার মধ্যে তোমার কাগজের টুকরোগুলো নিয়ে যাচ্ছে। তো ফলে এই যে বিষয়টা, এই বিষয়টাকে বলা হচ্ছে ফ্রিকশনাল ইলেকট্রিসিটি বা ঘর্ষণজাত তড়িৎ। আমরা আরো প্রসঙ্গ আসবে, তখন আমরা বলবো অন্যান্য কথা। এরপরে আমরা যেটা বলবো চার্জিং অ্যান্ড ডিসচার্জিং, এটা একটা আরেকটা নতুন টার্ম, চার্জিং অ্যান্ড ডিসচার্জিং। চার্জিং অ্যান্ড ডিসচার্জিং, চার্জিং অ্যান্ড ডিসচার্জিং মানে, চার্জিং মানে আহিতকরণ, বাংলায় বললে হবে আহিতকরণ, আর এটা হচ্ছে অনাহিতকরণ। অনাহিতকরণ এটা হচ্ছে চার্জিং। তার মানে কোনো পদার্থ সাধারণ অবস্থায় আমি কি বলেছি, তার মধ্যে ইলেকট্রিসিটি আছে, কিন্তু সেই ইলেকট্রিসিটির উদ্ভব হয় না, কারণ ইলেকট্রন প্রোটন সমান সমান থাকে। যদি কোনোভাবে
কোনো পদার্থের মধ্যে ইলেকট্রনকে কমিয়ে দেওয়া যায় কিংবা বাড়িয়ে দেওয়া যায়। একটা কথা মনে রাখবে এই স্থিরতড়িৎ পড়তে গিয়ে, কখনো প্রোটনকে ধরে টানাটানি করবে না, কারণ প্রোটনকে বার করার সাধ্য নেই কারুর। প্রোটন কিন্তু নিউক্লিয়াসে থাকে, তাহলে ধনাত্মক আধানেরই সৃষ্টি হোক আর ঋণাত্মক আধানেরই সৃষ্টি হোক, সব কিন্তু ইলেকট্রনের দায়িত্ব। কেননা কোনো পদার্থে স্বাভাবিক অবস্থায় যে তোমার ধনাত্মক এবং ঋণাত্মক অর্থাৎ প্রোটন আর ইলেকট্রন সমান সমান থাকে, তাহলে কোনো পদার্থে যদি অতিরিক্ত ইলেকট্রন ঢুকে যায় তাহলে কি হবে? প্লাস মাইনাস সমান সমান ছিল, ইলেকট্রনের জোর বেড়ে গেল, ইলেকট্রন ঢুকলো বলে, তার মানে ঋণাত্মক আধানে আহিত হবে, অর্থাৎ মাইনাস চার্জে আহিত হবে। আর কোনো পদার্থে যে পদার্থ, এবার ধরো যে পদার্থ থেকে বা কোনো পদার্থ থেকে যদি মনে করো ইলেকট্রন বেরিয়ে চলে যায়, তাহলে কি হবে? তার মধ্যে ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে, তার মানে প্রোটনের জোর বেড়ে যাবে, তার মানে ধনাত্মক আধানে আহিত হবে। অর্থাৎ কোনো পদার্থ ধনাত্মক আধানে আহিত হওয়া বা ঋণাত্মক আধানে আহিত হওয়া দুটো দায়িত্বই কিন্তু ইলেকট্রনের। দেয়ার ইজ নো রেসপন্সিবিলিটি ফর প্রোটন। এখানে কিন্তু আহিত হওয়ার ক্ষেত্রে প্রোটনের কোনো রকম কোনো ভূমিকা নেই। তাহলে কোনো ক্ষেত্রে আমি আবার বলছি যে চার্জকে সৃষ্টি করা যায় না, আমরা অনেক সময় সৃষ্টি কথাটা ব্যবহার করি, কিন্তু এখানে মনে রাখতে হবে চার্জের যদি উদ্ভব হয় কোনো পদার্থের মধ্যে, যদি স্বাভাবিক অবস্থা থেকে যদি ধনাত্মক বা ঋণাত্মক তড়িতের উদ্ভব হয়, তখন তাকে আমরা বলবো আহিতকরণ। আর যদি ধনাত্মক আর ঋণাত্মক তড়িৎটা সেই পদার্থ থেকে চলে যায় অর্থাৎ নিউট্রালাইজ করে দেওয়া হয় কোনোভাবে, তখন তাকে আমরা বলবো অনাহিতকরণ। এটা আহিতকরণ, এটা অনাহিতকরণ। এরপরে আমরা যেটা বলবো সেটা হচ্ছে কনজারভেশন অফ চার্জ। আমি এটা তো মুছতে হবে, আর দেখা যাবে না, আমি পুরোটাই মুছছি। কনজারভেশন অফ চার্জ। কনজারভেশন অফ চার্জ অর্থাৎ বাংলা হচ্ছে আধানের সংরক্ষণ। আমি একটু আগেই বলেছি যে এই বিশ্বে মোট আধানের পরিমাণ ধ্রুবক। আধান সৃষ্টি করাও যায় না, ধ্বংস করাও যায় না। আমি যদি তর্কের খাতে ধরে নিই যে এই বিশ্বে ধনাত্মক আধান আছে Q1 পরিমাণ আর ঋণাত্মক আধান আছে Q2 পরিমাণ, তাহলে পরে আমরা অবশ্যই আমাদেরকে লিখতে হবে Q1 মানে প্লাস Q1 ইজ ইকুয়ালস টু মাইনাস Q2। তার মানে Q1 প্লাস Q2 ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ তার মানে এই বিশ্বের মোট আধান, নেট আধান প্লাস এবং মাইনাস মিলিয়ে পরিমাণটা হচ্ছে 0। কারণ যত ঋণাত্মক আধান আছে ততই হচ্ছে ধনাত্মক আধান আছে। এই বিষয়টাকে আমরা বলি আধানের সংরক্ষণ সূত্র। এরপরে আমরা আরেকটি বিষয় বলবো চার্জ সম্পর্কে, মানে ইলেকট্রোস্ট্যাটিক্স আছে কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয়, আমি এটা মুছে দিয়ে লিখছি। কোয়ান্টাইজেশন অফ চার্জ। কোয়ান্টাইজেশন অফ চার্জ কি না, এটার বাংলা করলে হয় আধানের কোয়ান্টাইত আধানের কোয়ান্টাইত ধর্ম। কোয়ান্টাইত ধর্ম, এই একটা অদ্ভুত বাংলা, যাই হোক বাংলা বলার দরকার নেই, কোয়ান্টাইজেশন অফ চার্জ বললেই হবে। বিষয়টা একটু বলি, একটু মন দিয়ে শুনতে হবে। এই প্রকৃতিতে আমাদের তো সমস্ত যে প্রাকৃতিক বা ভৌত রাশিগুলো তো প্রকৃতির মধ্যেই বিরাজমান। তো আমাদের প্রকৃতিতে এমন কিছু রাশি রয়েছে যেগুলো পরিমাপযোগ্য, রাশি মানেই পরিমাপযোগ্য, যারা যে কোনো মানের হতে পারে না। কতকগুলো নির্দিষ্ট মানেরই তারা কেবলমাত্র হয়, এবং এই রাশিগুলির একটি ক্ষুদ্রতম মান থাকে। এই ক্ষুদ্রতম মানের চেয়ে কম মান সম্পন্ন সেই রাশিটা হয় না, এবং তার যে বেশি ভ্যালুগুলো আছে সেগুলো এই ক্ষুদ্র মানের সরল গণিতক পদার্থ। এই যে রাশির এই যে ধর্মটা, এই ধর্মটারই নাম হচ্ছে
কোয়ান্টাইজড নেচার বা কোয়ান্টাইজড প্রপার্টি অফ চার্জ। চার্জের এই ধর্মটা আছে। তার মানে কি, তুমি যে কোনো পরিমাণ চার্জ কোনো বস্তুতে হতে পারে না। তার কারণ দেখো, এমনিই তোমরা বুঝতে পারবে যে কোনো একটা বস্তু যদি আহিত হয়, সে ধনাত্মক আধানে আহিত হোক আর ঋণাত্মক আধানে আহিত হোক, তার মানে কি কিছু ইলেকট্রন ঢোকে কিংবা বেরোয়। তাই ইলেকট্রনকে তো আর ভাঙা যায় না। তাহলে ইলেকট্রন গোটা ঢুকবে, না হলে গোটা বেরোবে। তাহলে ইলেকট্রনের যে চার্জ, সেই পরিমাণ চার্জ, ধরো 10টা ইলেকট্রন ঢুকলো, তাহলে চার্জ কত? একটা ইলেকট্রনের চার্জ যদি ছোট হাতের ই হয়, তাহলে 10টা ইলেকট্রনের চার্জ হচ্ছে 10 ই। কিন্তু কখনোই 10.5 ই কিংবা 10.2 ই বা 2.5 ই এটা হবে না। কারণ 2.5 ই মানে তো দুটো আর হাফটা ইলেকট্রন দরকার, সেটা তো হয় না। তাই আমরা দেখতে পাই এই যে চার্জ, কোনো একটা আমরা অ্যাপারেন্টলি বুঝতে পারি না, কোনো একটা বস্তুতে অনেক চার্জ রয়েছে, তো সেটাকে আমরা যদি দেখি, আমরা যদি ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করি, তাহলে আমরা অবশ্যই দেখব যে সেই বস্তুর ওই ইলেকট্রনের চার্জ দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা পাবো সেটা একটা পূর্ণ সংখ্যা হবে, কারণ সেটা ভাঙা সংখ্যা হবে না। এই যে ধর্মটা, এটারই নাম হচ্ছে কোয়ান্টাইজেশন। যেমন আমি বলি, আমাদের যে মুদ্রা সিস্টেম, ধরো ভারতের যে মুদ্রা সিস্টেম, মনিটারি সিস্টেম, সেখানে এর একটা ক্ষুদ্রতম মান আছে। সেটা কত জানো তো? 1 পয়সা। 1 পয়সার নিচে কোনো পয়সা হয় না। তুমি যদি কাউকে বলো যে 1.5 পয়সা দিতে কিংবা হাফ পয়সা দিতে, সে দিতে পারবে না। টাটা বিড়লাও দিতে পারবে না, কারণ তার কাছে সবচেয়ে কম 1 পয়সা আছে। আর টাটা বিড়লার কাছে যত পয়সাই থাকুক, সেটা কিন্তু 1 পয়সার গুণিতক। অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যতই থাকুক, সেটা কিন্তু 1 পয়সার গুণিতক। তাই আমাদের যে মুদ্রা, সেই মুদ্রা সিস্টেমের যে ভ্যালুগুলো পাওয়া যায়, সেটা মুদ্রা সিস্টেমটা কিন্তু কোয়ান্টাইজড। অর্থাৎ এর একটা ক্ষুদ্রতম মান আছে, এবং সমস্ত মানগুলো, এর যা যা মান হয়, সেই ক্ষুদ্রতম মানের সরল গুণিতক। তো তাহলে পরে এই কোয়ান্টাইজেশন অফ চার্জ মানে হচ্ছে যে এর ক্ষুদ্রতম একটা আধানের মান আছে, সেটা কত না ইলেকট্রনের চার্জ। এবং তোমরা জানো যে প্রোটনের চার্জের মানও একই, শুধু একটা প্লাস একটা মাইনাস। তার মানে ওই মানটাই হচ্ছে চার্জের ক্ষুদ্রতম মান। সেটা কত না, এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে আধানের ক্ষুদ্রতম বাস্তব মান বা স্থায়ী মান একটি ইলেকট্রনের আধানের সমান। একে আমরা ই চিহ্ন দিয়ে প্রকাশ করি। ই সমান কত? 1.6 ইন্টু 10⁻⁻19 কুলম। তোমরা নিশ্চিত আগে জেনেছো যে আধানের একক হচ্ছে কুলম, এসআই পদ্ধতিতে। এছাড়াও আরেকটা একক আছে, আমি বলেই দিই প্রসঙ্গটা। আধানের এসআই একক হচ্ছে কুলম। কয়স্য ল ময়, এটা বাংলা, কুলম। আর আধানের আরো একক আছে, ইএসইউ একক হচ্ছে ইএসইউ আধান। এছাড়াও আরেকটা একক আছে, সেটা হচ্ছে ইএমইউ একক। ইএমইউ এককটা আমি এখন বলবো না, কারণ এটার জন্য আমাদের ইলেকট্রোডাইনামিক্সের কনসেপ্ট দরকার, সুতরাং এটাকে আমরা এখন বলবো না। তবে আমরা মূলত এখন দেখবে আমাদের সমস্ত এককগুলো কিন্তু এসআই এককই ব্যবহৃত হয়, তবুও কোনো কোনো ক্ষেত্রে আমাদের জেনে নিতে হয়। তা আমাদের ইনফরমেশন হিসেবে আমরা জেনে নেব যে 1 কুলম সমান, কুলমকে সি দিয়ে প্রকাশ করা হয়, হচ্ছে 3 ইন্টু 10⁻9 ইএসইউ। এটা হচ্ছে ইএসইউ এবং কুলম্বের মধ্যে একটা রিলেশন, 1 কুলম ইজ ইকুয়ালস টু 3 ইন্টু 10⁻9 ইএসইউ। তাহলে পরে আধানের ক্ষুদ্রতম স্থায়ী মান হচ্ছে এটা। এই যে স্থায়ী মান কথাটা ব্যবহার করলাম, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। স্থায়ী মান মানে কি? মানে এই মানটা, মানে ইলেকট্রনের এই আধানের মানটা স্থায়ী। এর থেকেও কিন্তু কম মানের আধান পাওয়া যায়। এই যে আমি বললাম না, ইলেকট্রনের আধানটাই সর্বাপেক্ষা ক্ষুদ্র কেন না, এটা স্থায়ীভাবে পাওয়া যায় বলে, মানে এটা থাকে বাস্তবে প্রকৃতিতে। কিন্তু এর থেকেও কম আধানের মান পাওয়া যায়, কিন্তু সেগুলোর বাস্তব অস্তিত্ব নেই, অর্থাৎ অস্থায়ী এই আধানগুলো। এই আধানগুলোকে আমরা বলি কোয়ার্ক। এবং বিজ্ঞানীরা বর্তমান আধুনিক বিজ্ঞানে তারা প্রমাণ করছেন, তারা বলছেন যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, আমরা জানি একটা
একটা পরমাণুর হচ্ছে তিনটে মৌলিক কণা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এগুলো স্থায়ী কণা। এর ভেতরে প্রচুর আরো সাব অ্যাটমিক আরো পার্টিকেল রয়েছে। সেরকম একটি পার্টিকেল বা কণার নাম হচ্ছে কোয়ার্ক। এই কোয়ার্ক দিয়ে কিন্তু ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তৈরি হয়েছে। তো কোয়ার্ক দু রকমের হয়, আমি একটু বলে দিই। কোয়ার্ক হচ্ছে দু রকমের হয়, একটাকে বলা হয় আপ কোয়ার্ক আর একটাকে বলা হয় ডাউন কোয়ার্ক। আপ কোয়ার্কের আধান আমি লিখছি, একটুখানি লিখে দিই, এটা মুছছি। কোয়ার্ক একটা হচ্ছে আপ কোয়ার্ক, একে আমরা ইউ দিয়ে প্রকাশ করি। আর একটা হচ্ছে ডাউন কোয়ার্ক, একে আমরা ডি দিয়ে প্রকাশ করি। আপ কোয়ার্কের আধান কত? +2^3 ই। ই মানে ইলেকট্রনের আধান, তার মানে ইলেকট্রনের আধানের 2/3 ভাগ, কিন্তু এটা প্লাস। আর ডাউন কোয়ার্কের আধান কত? -1/3 ই। তাহলে কোয়ার্ক হচ্ছে দু রকমের, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক। আপ কোয়ার্ক ইউ দিয়ে, ডাউন কোয়ার্ককে ডি দিয়ে প্রকাশ করা হয় ছোট হাতের। এর আধান হচ্ছে +2/3 ই, এর আধান হচ্ছে -1/3 ই। এবারে দেখো ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন কিভাবে তৈরি হয়। প্রথম হচ্ছে ইলেকট্রন। ইলেকট্রনের আধান কত? ই তো, -ই, সরি, ইলেকট্রনের আধান হচ্ছে -ই। তাহলে এই আধানটা কিরকম করে হয় জানো? -1/3 ই, -1/3 ই, -1/3 ই। তার মানে তিনটে ডাউন কোয়ার্ক দিয়ে তৈরি হয়। তাই একে আমরা সংক্ষেপে লিখি ডি ডি ডি, অর্থাৎ ইলেকট্রনকে আমরা সংক্ষেপে লিখবো কোয়ার্ক দিয়ে ডি ডি ডি। অনুরূপ ভাবে আমরা যদি প্রোটনের কথা লিখি, প্রোটন, প্রোটন হচ্ছে +ই। তাহলে প্রোটন কি করে হচ্ছে দেখো, প্রোটন হচ্ছে তোমার 2/3 ই +2/3 ই -1/3 ই। তাহলে দেখো কত হয়, 3 লসাগু, 2 আর 2 4, আর 4 - 1 মানে 3, 3/3 কেটে গেল, তার মানে ই, +ই। তার মানে এটা কি? আপ কোয়ার্ক, আপ কোয়ার্ক, ডাউন কোয়ার্ক। তার মানে কি হলো? ইউ ইউ ডি। তার মানে প্রোটন মানে হলো ইউ ইউ ডি। আর নিউট্রন কি করে তৈরি হয়? নিউট্রনকে আমরা বলি আধান নেই, কিন্তু আমরা ধরে নিতে পারি ওটা সমপরিমাণ আধানের সমতুল্য। এর আধান হচ্ছে 0। তাহলে এটা আমরা কি লিখবো? +2/3 ই, -1/3 ই, -1/3 ই। দেখো 2/3 ই, 3 লসাগু করলে 2 - 1 - 1, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে কত হচ্ছে? ইউডিডি, ইউডিডি। তাহলে আমরা কোয়ার্কের টার্মে ইলেকট্রনকে লিখলাম ডিডিডি, প্রোটনকে লিখলাম ইউইউডি, আর নিউট্রনকে লিখলাম ইউডিডি। অর্থাৎ আমরা কিন্তু এই যে কোয়ার্ক, আপ কোয়ার্ক বা ডাউন কোয়ার্ক যাই বলো না কেন, এই কোয়ার্কের কিন্তু বাস্তব অস্তিত্ব নেই। তাই জন্য আমরা সবচেয়ে কম আধান হিসাবে ইলেকট্রনের আধানকেই আমরা ধরে থাকি। তো আমরা সেই জন্যে ইলেকট্রনের আধান এবং ইলেকট্রনের মাস এবং প্রোটনের আধান আমরা একটুখানি মনে রাখবো। তো এটা বোঝা গেছে। আমি জাস্ট মানগুলোকে একটু লিখে দিচ্ছি, তোমরা সবই বইতে পেয়ে যাবে। আমি একটু মুছে দিই এটা। প্রথম হচ্ছে যে চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ ইলেকট্রন কত? এটা ই দিয়ে প্রকাশ করা হয় মানটা। তো -ই, ই এর মান কত? -1.6 × 10⁻⁻19 কুলম। আমরা এসআইতে লিখবো। চার্জ অফ প্রোটন কত? +ই, তার মানে +1.6 × 10⁻⁻19 কুলম। আর চার্জ অফ নিউট্রন কত? চার্জ অফ নিউট্রন হচ্ছে 0, দ্যাট ইজ এটা 0। আর মাসটা একটু মনে রাখতে হবে। মাস অফ ইলেকট্রন জানলেই হবে, বাকিগুলো পরে জানবে। মাস অফ ইলেকট্রন
আমরা এমই দিয়ে প্রকাশ করি, দ্যাট ইজ ইকুয়াল টু 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। 9.1 ইন্টু মাইনাস 31 কেজি। কেন মাস কথাটা নিয়ে এলাম বা জানতে হবে বলি, তার কারণ আমি একটু আগেই বললাম যে একটা পদার্থ যখন সে স্বাভাবিক অবস্থায় থাকছে তখন তার মধ্যে যতটা পজিটিভ আধান অর্থাৎ ইলেকট্রন যতগুলো আছে ততগুলি হচ্ছে যে প্রোটন আছে। কারণ ইলেকট্রন আর প্রোটন সমান সমান সংখ্যায় আছে, তাদের চার্জ হচ্ছে সমান আর বিপরীত, ফলে মোট ধনাত্মক আধান মোট ঋণাত্মক আধানটা সমান। এখন কোনো কারণে এইটা যদি গরমিলে অর্থাৎ ইলেকট্রন বেড়ে যায় বা কমে যায়, আমি আবার বলছি প্রোটন কিন্তু নয় ইলেকট্রন, ইলেকট্রন যদি বেড়ে যায় স্বাভাবিক সংখ্যার থেকে তাহলে সেটা ঋণাত্মক হয়ে যাবে, আর যদি কমে যায় তাহলে ধনাত্মক হয়ে যাবে। তাহলে এখন ভেবে দেখো যে তুমি যখন একটা পদার্থ ঋণাত্মক তড়িতে আহিত হচ্ছে তার মধ্যে ইলেকট্রনের সংখ্যা স্বাভাবিকের থেকে বেশি, কিন্তু ইলেকট্রন তার মানে ধরো আমি বলছি 10টা 20টা 100টা ইলেকট্রন ঢুকেছে, এই 100টা ইলেকট্রনের তো একটা ভর আছে, সেই ভরটা কত না, এক একটা ইলেকট্রনের ভর হচ্ছে 9.1 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি। তাহলে পরে 100টা ইলেকট্রনের ভর হবে কত, এত ইন্টু 100, তাহলে সেই পরিমাণ ভর ওই পদার্থের বেড়ে গেছে। তার মানে কোনো পদার্থ যখন ঋণাত্মক তড়িতে আহিত হয় তার ভর যত সামান্যই হোক না কেন একটু বেড়ে যায়, আর কোনো পদার্থ যখন ধনাত্মক তড়িতে আহিত হয় কি হয়, তার থেকে ইলেকট্রন যা স্বাভাবিক সংখ্যা তার থেকে কমে যায়। তার মানে তার ভর কি হবে, যতগুলো ইলেকট্রন চলে গেল সেই পরিমাণ ভর তার কমে গেল। সেই জন্যে আমরা যেহেতু ইলেকট্রনের ট্রান্সফারের জন্য হচ্ছে তাই ইলেকট্রনের ভরটাকে আমি মনে রাখতে বলছি। অর্থাৎ এরকম ধরনের নিউমেরিক্যালও তোমাদের কিন্তু আসতে পারে যে কোনো একটা পদার্থের মধ্যে মানে সে এত আধান এত ধনাত্মক আধানে আহিত হলো তার ভর কত বাড়লো, বা এত ঋণাত্মক আধানে ভর কত কমলো, এত ঋণাত্মক আধানে আহিত হলো ভর কত বাড়লো, ইত্যাদি বিষয়গুলো কিন্তু আসতে পারে। এরপরে আমরা যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে আমরা এই যে ইলেকট্রোস্ট্যাটিক্সের যে আলোচনা আমরা শুরু করেছি, এই ইলেকট্রোস্ট্যাটিক্সের আলোচনার শুরুতে আমরা হচ্ছে যে একটা যন্ত্র বারবার ব্যবহার করব, এই যন্ত্রটার নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ। আমি এটা মুছে দিই, এই যন্ত্রটার নাম হচ্ছে ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ বিভিন্ন ধরনের আছে, তবে সব থেকে সিম্পলেস্ট ইলেকট্রোস্কোপ যেটা আমরা এখন জানবো যার নাম হচ্ছে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ। ইলেকট্রোস্কোপ একটা যন্ত্র, যে যন্ত্রের সাহায্যে তড়িতের অস্তিত্ব, বিভবের পার্থক্য, তড়িতাহিত কিনা ইত্যাদি অনেকগুলো বিষয়, স্থির তড়িৎ সংক্রান্ত বিষয় জানা যায়। তো বিভিন্ন ধরনের ইলেকট্রোস্কোপ আছে, যেমন কোয়াড্র্যান্ট ইলেকট্রোস্কোপ ইত্যাদি। তো আমরা যেটা জানবো সেটা হচ্ছে গোল্ড লিফ ইলেকট্রোস্কোপ, অর্থাৎ বাংলা বলা হয় স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ, এর বাংলা হচ্ছে তড়িৎবীক্ষণ। তা স্বর্ণপত্র তড়িৎবীক্ষণ কেমন না, একটা এরকম পাত্র আছে, সেই পাত্রের কাঁচেরও হতে পারে, এই পাত্রের মধ্যে দিয়ে একটা রড মানে মেটাল এরম ভাবে প্রবেশ করানো থাকে। এই মেটালের ভেতরের প্রান্তে দুটো পাতলা সোনার পাত, দুটো পাত এরম ভাবে রাখা থাকে। এই পাশে একটা হচ্ছে ধাতব সাধারণত টিনের পাত লাগানো থাকে যেটা আর্থ টাচ করা থাকে, আর এই পাশেও একটা টিনের পাত লাগানো থাকে যেটা আর্থ টাচ করা থাকে, আর এখানে একটা চাকতি থাকে, এইটা হচ্ছে ইলেকট্রোড। আর ভেতরের ময়েশ্চার, আমরা জানি যে ইলেকট্রোস্কোপ যে যন্ত্র, সেই যন্ত্রে যদি আমরা যে মাধ্যমে কাজটা করব সেই মাধ্যমটা যদি অপরিবাহী মাধ্যম না হয় তাহলে কিন্তু কাজে অনেক বিঘ্ন ঘটে। তাই দেখো এখানে ভেতরে মাধ্যমটা কি আছে, বায়ু। এখন বায়ুটা যদি ময়েশ্চার বাই এয়ার হয়, জলীয় বাষ্পপূর্ণ বায়ু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু এই পরীক্ষা নিরীক্ষাগুলো ঠিকঠাক ফল পাবো না। সেই জন্যে আমরা ভেতরটা যাতে বায়ু শূন্য, জলীয় বাষ্প শূন্য থাকে, সেই জন্য নিরোধক পদার্থ, যেমন ধরো ক্যালসিয়াম ক্লোরাইড, একটা বাটি করে, ছোট্ট বাটি করে ক্যালসিয়াম ক্লোরাইড এখানে রাখা হয়, এই জাতীয় জিনিস ক্যালসিয়াম ক্লোরাইড।
আর এটা টিনের পাত আর এটা হচ্ছে সোনার পাত। এখন এইখানে যদি আমরা একটা পদার্থকে টাচ করি কিংবা কাছে নিয়ে আসি তড়িতাহিত পদার্থকে, এই সোনার পাত দুটো কিন্তু বিস্ফারিত হয়ে যাবে, অর্থাৎ ফাঁক হয়ে যাবে। তো এখন প্রশ্ন হচ্ছে যে কেন? প্রথম কথা হচ্ছে যে যখন আমরা এটা একটা ধরো তড়িতাহিত বস্তুকে টাচ করলাম, সঙ্গে সঙ্গে কি হবে না, এই তড়িতাহিত বস্তু থেকে যদি ধরো প্লাস আধান থাকে, তাহলে প্লাস আধান থাকলে কি হবে, এর মধ্যে ইলেকট্রনের ঘাটতি আছে আর এর মধ্যে স্বাভাবিক সংখ্যার ইলেকট্রন আছে। সঙ্গে সঙ্গে নিয়ম হচ্ছে যে সবাইকে, প্রকৃতির নিয়মই হচ্ছে নিউট্রালাইজ করা। তাই এখানে যেহেতু ইলেকট্রনের ঘাটতি আছে, এখান থেকে কিছু ইলেকট্রন এর মধ্যে চলে যাবে। যে ইলেকট্রন এর মধ্যে চলে গেল তাহলে কি হবে না, এইটা তড়িতাহিত হয়ে যাবে। তার মানে যেটা হবে, আমি একটু ভুল বললাম, আই এম ভেরি সরি। এখানে যদি টাচ করা হয় তাহলে এটা হবে, আমি ঠিক আছে, যদি টাচ করা হয় তাহলে এখান থেকে কিছু ইলেকট্রন এখানে চলে যাবে। তার ফলে কি হবে না, এটাও কিন্তু প্লাস আধানে, গোটা পাতটা প্লাস আধানে আহিত হয়ে যাবে। তাহলে এই পাতটাও প্লাস, এই পাতটাও প্লাস। এদের মধ্যে যদি দুটোই যদি প্লাস হয় তাহলে বিকর্ষণ বল কাজ করবে, ফলে পাত দুটো ফাঁক হয়ে যাবে, পাতা দুটো। এখন যদি এটা টাচ করা হয় বা যদি টাচ না করা হয় তাহলে কি হবে, তাহলে এখানে একটা জিনিস লক্ষ্য করো, যদি টাচ না করা হয় এখানে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এরকম একটা প্লাস আধানকে নিয়ে আসা হয়েছে এখানে, এইখানে, অর্থাৎ এটা একটু বিষয়টা বলে রাখা ভালো যে ধরো একটা নিস্তড়িত পদার্থ আর একটা তড়িতাহিত পদার্থকে এখানে নিয়ে আসা হয়েছে, ধরো প্লাস বা মাইনাস। কি হয় না, এর কাছের প্রান্তে একটা ঋণাত্মক তড়িৎ উদ্ভব হয় আর দূরের প্রান্তে ধনাত্মক তড়িৎ উদ্ভব হয়। কেননা এটা আমি যদি ধাতু ধরো, এটাকে যদি পরিবাহী ধরো, তোমরা জানো যে পরিবাহীর মধ্যে ফ্রি ইলেকট্রন আছে। যখনই এখানে আমি প্লাসটা নিয়ে আসবো, এইখানে যে ফ্রি ইলেকট্রন গুলো ইতস্তত ঘুরে বেড়াচ্ছিল, ইলেকট্রন গুলো যেহেতু মাইনাস, প্লাসের দিকে চলে আসবে। ফলে এই দিকটা ইলেকট্রনের আধিক্য হয়ে যাবে, এই দিকটা ইলেকট্রনের ঘাটতি হয়ে যাবে। তার ফলে এই দিকটা হয়ে যাবে ঋণাত্মক তড়িতাহিত, এই দিকটা হয়ে যাবে ধনাত্মক তড়িতাহিত। এই যে ঘটনাটা, এই ঘটনাটার নাম হচ্ছে তড়িতাবেশ। তাহলে তড়িতাবেশের ফলে দুরকম সমপরিমাণ তড়িৎ উৎপন্ন হয়। কেননা এদিকে যতটা ইলেকট্রন বেশি এসছে এদিকে ততটা ঘাটতি হয়েছে, তার মানে এদিকটা যতটা মাইনাস এদিকটাও ততটাই প্লাস। এখন এইটাকে যদি আর্থ টাচ করে দাও, পৃথিবীর ধারণ ক্ষমতা হচ্ছে অসীম, এটা আমরা পরে জানবো। সঙ্গে সঙ্গে এই যে দূরের আধানগুলো এগুলো সব চলে যাবে। তখন কি হবে না, এই আধানটা পুরোটা, তার মানে এই অ্যাকচুয়ালি আধানটা চলে যাবে, যায় না তো, এই আধানটা নিউট্রালাইজ হয়ে যায়। নিউট্রালাইজ করার উপায় কি আমি বলেছি, ইলেকট্রন ছাড়া কিছু না। তার মানে এই থেকে তোমার পৃথিবী থেকে ইলেকট্রন গুলো এখানে এসে ঢুকে যাবে। তার মানে যতগুলো প্লাস আছে ততগুলো ইলেকট্রন এখানে ঢুকে গেল, ফলে এটা জিরো হয়ে গেল। তার মানে এইগুলো তো তখন রয়ে গেল মাইনাস গুলো, তাহলে গোটাটা মাইনাসটা ছড়িয়ে পড়বে। তখন কি হবে না, গোটা পদার্থটা ঋণাত্মক তড়িতে আহিত হয়ে যাবে। এই যে ঘটনাটা একে বলা হয় তড়িৎ আবেশ বা ইলেকট্রিক্যাল ইন্ডাকশন। ঠিক অনুরূপ ভাবে কিন্তু টাচ করলে, যখনই আমি টাচ করবো এটাকে, তখন কিন্তু আর ইন্ডাকশন থাকবে না, তখন কন্ডাকশন হয়ে যাবে। অর্থাৎ তখন পরিবহন পদ্ধতিতে তড়িৎ এখানে চলে আসবে। তাহলে টাচ না করা অবস্থায় এর প্রভাব এখানে ফেলা, তার মানে এই দিকে হবে ঋণাত্মক আধান, এটা যদি ধনাত্মক আধান, এদিকে ঋণাত্মক আধান, এখানে ধনাত্মক আধান, তাহলে ধনাত্মক আধান দুটো আবার বিস্ফারিত করবে। আর ঋণাত্মক আধান, কাছের যে আধানটা, যে এটাকে বলা হয় আবেশকারী বস্তু আর একে বলা হয় আবিষ্ট বস্তু। এখন আবেশকারী বস্তুর কাছে যে আধানটা থাকে, এই যে আধানটা আবিষ্ট হয়, এই আধানটা আবিষ্ট হয় যে, সেইটাকে বলা হয় বাউন্ড চার্জ আর এটাকে বলা হয় ফ্রি চার্জ। এখানে যেমন এইটাকে বলা হয় বাউন্ড চার্জ, এটাকে ফ্রি চার্জ। কেন ফ্রি চার্জ না, একে যদি আর্থ টাচ করে দেওয়া হয় তাহলে ফ্রি চার্জটা চলে যায়, ফলে বাউন্ড চার্জটা পুরো জায়গা দখল করে। তো এই ঘটনাকে আমরা বলি আবেশ। তাহলে আমরা আবেশ বা পরিবহন যে কোনো পদ্ধতিতে একে করতে পারি, ফলে পাতাগুলোর বিস্ফোরণ হয়। এখন যে প্রশ্নটা যে এইখানে সোনার পাত দেয়া হয় কেন, কারণ এই একই উত্তর তোমরা দেখবে রাদারফোর্ডের সোনার পাতের পরীক্ষায় তোমরা পড়েছিলে যে সোনাকে পিটিয়ে সব থেকে বেশি পাতলা করা যায়। তো এখানেও তাই, যে সোনাটাকে সব থেকে বেশি পাতলা করা যায়, ফলে এগুলোকে বিস্ফারিত ঘটানো, মানে একটা বলের প্রয়োজন, তো বলটা খুব কম লাগে, ফলে বিস্ফোরণ ঘটে। এক, দু নম্বর হচ্ছে তোমরা জানো সোনা হচ্ছে নোবেল মেটাল, ফলে সোনা জল হাওয়া কোনো কিছুর সঙ্গে বিক্রিয়া করতে চায় না, ফলে এগুলো অক্ষত থাকে, ফলে কন্ডাক্টিভিটি বা এর নেচার গুলো, মানে যে বিকর্ষণ ক্ষমতা, এগুলো সব ঠিক থাকে। সেই জন্য এটাকে সোনার পাত ব্যবহার করা হয়। আর এইগুলো টিনের পাত বা অ্যালুমিনিয়ামের পাত দেওয়া হয় কেন না, এই আবেশটা, অর্থাৎ যদি এটা না থাকতো এই পাত দুটো, তাহলে বিস্ফোরণ বেশি হতো না। কিন্তু এটা এই পাত দুটো দেওয়ার জন্য বিস্ফোরণ বেশি হচ্ছে। কেন হচ্ছে দেখো, তুমি ধরো এটাও প্লাস এটাও প্লাস, এখন এটা যদি প্লাস হয় তাহলে এর মধ্যে আবিষ্ট হবে আধান, তাহলে এই প্রান্তে হবে মাইনাস আর এই পাতটার এই প্রান্ত হবে প্লাস। এবার এটা টাচ করা আছে আর্থ,
তাহলে প্লাস আদানটা চলে যাবে, তাহলে মাইনাস আদানটা থেকে যাবে, এখানেও ঠিক একইভাবে মাইনাস আদানটা থেকে যাবে। তাহলে দেখো এখন এই পাতাগুলোর বিস্ফোরণ এটা না থাকলে শুধুমাত্র তাদের দুটো প্লাস আদানের বিকর্ষণের ফলে হচ্ছিল, আর এই পাত দুটো থাকার কারণে দুটো কাজ করছে জিনিস, একটা হচ্ছে নিজেদের যে সম আধান তার ফলে বিকর্ষণ হচ্ছে, আর এই যে দুপাশে যে বিপরীত আধান তারা আকর্ষণ করছে, ফলে পাতার যে বিস্ফোরণটা অনেক বেড়ে যায়। আর বেড়ে গেলে কি হবে, রিডিংটা বেড়ে যায়, ফলে বুঝতে আমার সুবিধা হয়, ফলে আমি পাতার বিস্ফোরণটা আমি সচক্ষে দেখতে পাই। আর এটা তো আমি বলেছি একটা নিরোধক পদার্থ এখানে দেয়া হয়। এই যে পুরো যন্ত্রটা, এই যন্ত্রটার নাম হচ্ছে গোল্ড লিফ এক্সপেরিমেন্ট। তো আমরা এই যে ইলেকট্রোস্ট্যাটিক্সের যে আলোচনা আমরা শুরু করলাম, আমরা আজকে প্রথম ক্লাসে এই পর্যন্তই আমরা হচ্ছে যে আলোচনা করলাম। এর পরবর্তী ক্লাসে এর পরের অংশ আলোচনা করবো, আর একটা আমরা ক্লাস এর ওপরে নেব, তারপরে আমাদের এটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, আজকে এই পর্যন্তই। ভাবছিলাম একটাই হয়ে যাবে, হবে না, বিশাল বড়। এটা ভিডিও আমার করা ছিল না, কিন্তু এরা তো শুরু করবে প্রথম থেকেই বলছে। এ বাবু, তুই পড়ছিস তো, দেখি একটু রেডি করে দে এটা, ওই যে ভিডিওটা যেটা করলাম রে বাবা।